সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই 2024 সালে পিজি হিস্ট্রি পার্ট 1 পরীক্ষা দিচ্ছেন। তো আগামীকাল আপনাদের কিন্তু তৃতীয় পেপার অর্থাৎ থার্ড পেপারের পরীক্ষা। তো আজ থেকে 7 মাস আগে আমি কিন্তু আপনাদের ইতিহাস এর তৃতীয় পত্রের সাজেশান দিয়েছিলাম। আজকের আমি সাজেশানের উত্তরগুলি নিয়ে অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যাতে পরীক্ষার হলে আপনারা কিন্তু প্রশ্নের উত্তর প্রপারলি ধরতে পারেন এবং মোটামুটি একটা ধারণা বা কনসেপ্টের উপর ভিত্তি করে অন্তত কিছুটা হলেও আপনারা লিখে আসতে পারবেন। তো শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন। 18 এবং 12 মার্কের হিট লিস্টের একেবারে প্রথম যে প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদ সম্বন্ধে কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের ধারণার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। তো এই রকমই আরও 2 ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে মার্ক্সবাদী ও নিম্নবর্গীয় ঐতিহাসিকেরা ভারতীয় জাতীয়তাবাদ তত্ত্বের চিরাচরিত ধারণাকে কিভাবে সংগঠিত করেছেন তা আলোচনা করুন। তো প্রথমে আসি ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের ধারণার মূল বৈশিষ্ট্যগুলি। তো আপনারা প্রত্যেকেই জানেন যে উপনিবেশিক শাসককুল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের মতো যে সকল উপনিবেশিক শাসক দল রয়েছে, তারা কিন্তু ভারতের জাতীয়তাবাদকে সর্বদা বিকৃত চোখে সর্বদা দেখেছেন। তো ভারতীয় প্রেক্ষিতে এই যে ভারতের রাষ্ট্রের অস্তিত্ব আছে, ভারতের জাতীয়তাবাদ আছে, এই ধরনের কনসেপ্ট তারা কখনো কিন্তু বিশ্বাস করে না এবং তারা মনে করেন যে ভারতীয় বলে কোনো জাতি আদৌ নেই, ফলে ভারতের জাতীয়তাবাদ এই কথাটি একেবারে অন্তঃশ্বাস শূন্য। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে 1888 খ্রিস্টাব্দে স্যার জন স্ট্রেচি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের নিকট একটি দীর্ঘ ভাষণে তিনি ভারত রাষ্ট্র তথা ভারতীয় জাতিসত্তার বিলোপ সাধনের চেষ্টা করেন এবং ভারতীয় জাতীয়তাবাদকে তিনি নস্যাৎ করে দিয়েছেন। এর পাশাপাশি কেমব্রিজ গোষ্ঠী যারা ঐতিহাসিকগণ, তারা সর্বদা ভারতের জাতীয় চেতনার স্ফুরণ, ভারতীয়দের আত্মনিয়ন্ত্রণের অধিকার, ভারতের জাতীয় সংগ্রামের রাষ্ট্রনায়কদের ভূমিকাকে গৌণভাবে প্রদর্শন করার কিন্তু একটা অপপ্রচেষ্টা চালিয়েছেন। তাদের মতে জাতীয় সংগ্রামে জড়িত ভারতীয় রাজনীতিবিদগণ তাদের স্বার্থের দ্বারা পরিচালিত হয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন। এই স্বার্থান্বেষী গোষ্ঠী এরা কোনো প্রকার আদর্শের বিশ্বাসী ছিলেন না এবং তাদের এক প্রকার মুখ এবং বধির বলা শ্রেয়। তো এটাকে আপনারা সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকেরা জাতীয়তাবাদ সম্পর্কে কোন কর্নার থেকে দেখেছেন এবং বিশেষ বিশেষ ঐতিহাসিক আছে, তাদের বিভিন্ন ভিউগুলো কিন্তু এই নোটে কিন্তু আপনাদেরকে নামাতে হবে। আর তার পাশাপাশি পরের যে প্রশ্নটা, মার্ক্সবাদী ও নিম্নবর্গীয় ঐতিহাসিকেরা ভারতীয় জাতীয়তাবাদ তত্ত্বের চিরাচরিত যে ধারণাটাকে কিভাবে সংশোধিত করেছেন, তো এটা কিন্তু লিখতে হবে যে ভারতের জাতীয়তাবাদ ও স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে সম্পূর্ণ একটা নতুন ধরনের গবেষণা এবং এই ধরনের আকর্ষণীয় আলোচনা সৃষ্টি করেছেন সাবল্টান বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চাকারীগণ। তারা ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, ভারতের গণ আন্দোলন এবং ভারতের যে ইতিহাস প্রবাহ এর চালিকা শক্তি হিসাবে সমাজের নিচু শ্রেণীর মানুষদের কথা বিশেষভাবে স্মরণ করিয়ে দিয়েছেন। তারা বলেছেন যে সমাজের নিচু স্তরের মানুষেরা তাদের মধ্যে যে অত্যাচার, শোষণ, নিপীড়ন, লাঞ্ছনা, বঞ্চনা, অবমাননা চলেছে দীর্ঘদিন ধরে উপনিবেশিক শাসনে এবং সমাজের উচ্চ শ্রেণীর মানুষের দ্বারা, ফলে তারা একটা সময় তাদের দেয়ালে পিঠ থেকে যায় এবং তারা সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে যুগে যুগে রুখে দাঁড়িয়েছে এবং তারাই হলো মূলত পক্ষে ইতিহাসের চালিকা শক্তি। তো এই যে তাদের ঐক্যবোধ, তাদের যে সংগঠন বা তারা যে একত্রিত হতে পেরেছিল এবং তাদের মধ্যে যে জাতীয় চেতনাটা বৃদ্ধি পেয়েছিল, এই জাতীয় চেতনা এবং তাদের মধ্যে জাতীয়তাবাদের প্রসার আগামী দিনে কিন্তু তাদের বিপ্লবের পথে পরিচালিত করেছিল এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে এই জাতীয়তাবাদকে কিন্তু কোনো মতেই ছোট করা যায় না। পাশাপাশি মার্ক্সবাদের মূল কথা হচ্ছে সমাজের শ্রমজীবী মানুষ যারা সমাজে একেবারে উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত, যেমন হচ্ছে শিল্পর
ক্ষেত্রে শিল্পজাত পণ্যদ্রব্য উৎপাদনের সঙ্গে যুক্ত, কৃষির ক্ষেত্রে কৃষিজ পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত। তারা সর্বদা কিন্তু তারা কখনো বা জমিদারের আন্ডারে শোষিত হয়েছে, আবার শিল্প এবং কলকারখানাতে মালিকের আন্ডারে তারা কিন্তু শোষিত হয়েছে। পরবর্তীকালে ভারতের উপনিবেশিক শাসকের বিরুদ্ধে এই উৎপাদক শ্রেণী তথা একেবারে কৃষক, একেবারে শিল্পের উৎপাদক শ্রমিক শ্রেণী এরা কিন্তু সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে তারা কিন্তু রুখে দাঁড়ায়। অত্যাচার, শোষণ, নিপীড়ন, লাঞ্ছনা, বঞ্চনার বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায় এবং এই উপনিবেশিক ইংরেজ শাসকের বিরুদ্ধে ভারতের নিচুতলার শ্রমিক এবং কৃষকদের মধ্যে যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল, এই ক্ষোভের বহিঃপ্রকাশ একত্রিতভাবে জাতীয় চেতনার মাধ্যমে প্রকাশ পেয়েছিল এবং তাদের এই সংগঠিত জাতীয় চেতনা, জাতীয়তাবাদের প্রসার, জাতীয়তাবাদী আন্দোলনের কর্মসূচি আগামী দিনে কিন্তু ভারতের স্বাধীনতার প্রসার ঘটিয়েছিল, ভারতের স্বাধীনতা আনয়নের পথকে প্রশস্ত করেছিল। ফলে এই যে মার্ক্সবাদ এবং মার্ক্সবাদীদের দান্দিক মতবাদ, এর ওপর ভিত্তি করে জাতীয় চেতনার যে উৎসারিত হওয়া, সেই বিষয়টা কিন্তু আলোচনা করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কি একটি স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ অথবা সংগঠিত বিদ্রোহ ছিল, বা 1942-এর আগস্ট আন্দোলনের গুরুত্ব লিখুন। তো এখানে আপনাদের লিখতে হবে যে ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরিত করতে মোটেই কিন্তু উৎসাহী ছিল না। গান্ধীজি হরিজন পত্রিকায় ব্রিটিশ সরকারকে ভারত ত্যাগ করে চলে যাওয়ার উপদেশ দিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করেন। এই অবস্থায় গান্ধীজি প্রস্তাব দেন ভারতের কয়েকটি বিশেষ অঞ্চলে ব্রিটিশ সেনানিবাস ও ব্রিটিশ সেনাবাহিনী থাকতে পারে, কিন্তু রাজনৈতিক ক্ষমতা ভারতীয়দের হাতে হস্তান্তরিত অবশ্যই করতে হবে। গান্ধীজির এই অনমনীয় মনোভাব লক্ষ্য করে কংগ্রেসের নেতৃবৃন্দ শেষ পর্যন্ত তার প্রস্তাবে সমর্থন হন এবং 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে বলা হয় যে ভারতে মঙ্গলের জন্য এবং জাতিপুঞ্জ প্রতিষ্ঠার সাফল্যের জন্য ভারতে ব্রিটিশ শাসনের অবসান অপরিহার্য। তো প্রস্তাব গৃহীত হওয়ার পর গান্ধীজি জাতির উদ্দেশ্যে বলেন, পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কম কোনো কিছুতেই আমরা সন্তুষ্ট হব না। তো এই যে ব্যাকগ্রাউন্ডগুলো, এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কিন্তু আলোচনা করবেন। কি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1947 সালে পশ্চিমবঙ্গে উদ্বাস্তু সমস্যা কতটা মাথাচাড়া দিয়ে উঠেছিল। তো আপনারা প্রত্যেকেই জানেন যে দেশ বিভাগের অব্যাহতি পর থেকে পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান থেকে সংখ্যালঘু হিন্দুদের যে ঢেউ পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে, তা নদিয়া তথা সীমান্তবর্তী জেলাগুলিকে সবচেয়ে বেশি প্লাবিত করেছিল। উদ্বাস্তু সমস্যার পশ্চাতে র্যাটক্লিফ কমিশনের কিছু অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত এক্ষেত্রে দায়ী ছিল। এই কমিশন জেলা স্তরে হিন্দু বা মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনো জেলাকে ভারত বা পাকিস্তানে অন্তর্ভুক্ত করেনি, অন্তর্ভুক্ত করেছিল থানা স্তরে হিন্দু বা মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। ফলে উদ্বাস্তুদের স্বধর্মীয় দেশে যাওয়ার প্রবণতার সমস্যাকে ঘোরতর করে তুলেছিল। তৎকালীন কেন্দ্রীয় সরকার উদ্বাস্তু পুনর্বাসনের ক্ষেত্রে বিমাতৃসুলভ আচরণ করেছিল। পশ্চিম পাকিস্তান থেকে যারা পশ্চিম ভারতে এসেছিল উদ্বাস্তু হিসাবে, তাদের যথাযোগ্য পুনর্বাসন দেওয়া হয়েছিল বটে এবং তাদের জমিও মাথা গোঁজার স্থানও দেওয়া হয়েছিল, কিন্তু পূর্ব পাকিস্তান থেকে যে সকল উদ্বাস্তু পশ্চিমবঙ্গ ও বিহারে এসেছিল তাদের যথাযোগ্য পুনর্বাসন কিন্তু দেওয়া হয়নি। এই বিষয়গুলি একটু গুরুত্ব সহকারে গুছিয়ে লেখার চেষ্টা করবেন। এবারে আসি পরবর্তী হিটলিস্টের 18-12 মার্কের একটি প্রশ্ন, অসহযোগ আন্দোলনের প্রকৃতি ও ধারাগুলি আলোচনা করুন। আপনারা প্রত্যেকেই জানেন যে 1920 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ভারতের জাতীয় কংগ্রেস নাগপুর অধিবেশনে অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কংগ্রেস এই প্রথম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সর্বভারতীয় ভিত্তিক গান্ধীজির নেতৃত্বে প্রত্যক্ষ বা গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এবং এই গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণের প্রেক্ষাপট হিসাবে কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয়গুলি কাজ করেছিল। এক, কুখ্যাত রাওলাট আইন প্রণয়ন ব্রিটিশ সরকারের জনবিরোধী চরিত্রটি সর্বসমক্ষে উদ্ঘাটিত করেছিল। দ্বিতীয়ত,
19শে এপ্রিল মাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড গোটা ভারতবর্ষে তার ব্রিটিশ বিরোধী প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। তৃতীয়ত, খিলাফত প্রশ্নে ভারতীয় মুসলমানদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার ঘটেছিল তাকে কাজে লাগিয়ে হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্যের ভিত্তিতে একটি সর্বভারতীয় অহিংস আন্দোলন শুরু করতে চেয়েছিল। তো এই যে অসহযোগ আন্দোলনের বিভিন্ন যে পর্যায় সেগুলো আলোচনা করতে হবে। প্রথম পর্যায় ছিল অসহযোগ আন্দোলনের, এর পাশাপাশি অসহযোগ আন্দোলনের দ্বিতীয় পর্যায় ছিল, তৃতীয় পর্যায় ছিল, চতুর্থ পর্যায় ছিল, এবং এই চারটি পর্যায়ের মাধ্যমে কিভাবে অসহযোগ আন্দোলন সর্বাত্মক রূপ লাভ করেছিল সেটা আলোচনা করতে হবে। পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় রাজনীতি ও অর্থনীতির ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব লিখুন। তো এই প্রশ্নটা আলোচনা করবেন, সুন্দরভাবে আলোচনা করবেন। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ সম্পন্ন হয়েছিল এবং 1919 খ্রিস্টাব্দে ভার্সাইয়ের সন্ধির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল। এই প্রথম বিশ্বযুদ্ধ সূচিত হয়েছিল জার্মান, অস্ট্রিয়া, ইতালির সঙ্গে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ার। তো এই যে প্রথম বিশ্বযুদ্ধ সমগ্র বিশ্বের ওপরে যে প্রভাব ফেলেছিল অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই বিষয়গুলোকে কিন্তু এই প্রশ্নের প্রেক্ষাপটে আলোচনা করতে হবে। তো প্রথমত যুদ্ধজনিত ব্যয়, এটাকে আলোচনা করবেন। বিপুল করভার, এটা আলোচনা করবেন। দ্রব্যমূল্য বৃদ্ধি, এ সংক্রান্ত আলোচনা করবেন। বণিক ও শিল্পপতিদের ওপর প্রভাব কতটা ফেলেছিল, কতটা শ্রমিক অসন্তোষ হয়েছিল, কতটা প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব হিসাবে খাদ্য সংকট। পরিশেষে কিন্তু আপনাদের উপসংহার বা কনক্লুশন টানতে হবে। এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্যাবিনেট মিশনের মূল প্রস্তাবগুলি কী ছিল এবং এই প্রস্তাবগুলির প্রতি রাজনৈতিক প্রতিক্রিয়া কী ছিল। হিট লিস্টের প্রশ্ন। পরের যে প্রশ্ন, ভারতের জাতীয় রাজনীতিতে গান্ধীজির আবির্ভাবের প্রেক্ষাপট আলোচনা করুন। তো গান্ধীজি, তো আপনারা প্রত্যেকেই জানেন যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে আইনি ব্যবসা করতে গেছিলেন এবং সেখানে কৃষ্ণাঙ্গ মানুষদের প্রতি যে শ্বেতাঙ্গদের যে চরম অত্যাচার সেই বিষয়গুলি তিনি প্রত্যক্ষ করেন এবং তিনি কৃষ্ণাঙ্গ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। পরবর্তীকালে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে চলে আসেন এবং একাধিক তিনি কিন্তু সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। এরপরে তিনি কিন্তু প্রত্যক্ষভাবে ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং তার যে ভারতীয় রাজনীতিতে প্রবেশ এবং ভারতের জাতীয় রাজনীতিতে যে গান্ধীজির যে আবির্ভাব এবং পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের তার প্রভাব কিভাবে বিবর্তিত হয়েছিল সেই বিষয়গুলি নিয়ে সেই প্রেক্ষাপট আলোচনা করতে হবে। আপনি কি এই মতের সাথে একমত 1947-এর ভারত বিভাজন অনিবার্য ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পরের 18 এবং 12 মার্কের আরও একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, স্বাধীনতার পরবর্তী 2 দশকে ভারত ও পাকিস্তান সম্পর্কে মূল সমস্যাগুলি আলোচনা করুন। পরের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে চরমপন্থার উদ্ভব কিভাবে হয়েছিল? আপনারা প্রত্যেকেই জানেন যে জাতীয় কংগ্রেসের প্রথমের দিকের নরমপন্থী নেতারা ব্রিটিশ সরকারের নিকট আবেদন নিবেদন নীতির দ্বারা শাসন সংস্কারের পক্ষপাতী ছিলেন। এর প্রধান কারণ হলো ব্রিটিশ সরকারের প্রতি তাদের আস্থা, কিন্তু ক্রমে ক্রমে সরকারের বিভিন্ন কার্যকলাপ ভারতবাসীর আশাভঙ্গ করতে থাকে। ফলে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে কিছু তরুণ নেতা যারা জাতীয় কংগ্রেসের আদি পূর্বের নেতাদের আবেদন নিবেদন নীতি পরিত্যাগ করে জাতীয় দাবি আদায়ের উদ্দেশ্যে চরমপন্থার পথ বেছে নেন। তো চরমপন্থা মতাদর্শের উদ্ভবের কারণগুলি যেগুলো আছে সেগুলো আলোচনা করতে হবে। সরকারি নীতির প্রতি ক্ষোভ, অর্থনৈতিক শোষণ, দার্শনিকদের প্রভাব, যুবশক্তির হতাশা, আন্তর্জাতিক প্রভাব এবং এর যে 4টি আদর্শ আছে সেই বিষয়গুলোকে তুলে ধরতে হবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, উপনিবেশিক ভারতে শিল্পায়ন প্রক্রিয়ায় লৌহ ও বস্ত্রশিল্পের ভূমিকা কতখানি ছিল? ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্রের অবদান আলোচনা করুন বা ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের প্রভাব আলোচনা করুন। এটা আপনারা মোটামুটি প্রত্যেকেই জানেন। এরপরে আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট 18-12 মার্কের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লিখুন। তো আপনারা প্রত্যেকেই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ঠান্ডা লড়াইয়ের আবির্ভাব বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের বিদেশি নীতির ওপর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব ফেলেছিল। তো এই লড়াইয়ের সূত্রে বৃহৎ শক্তিগুলি দুটি পরস্পর বিরোধী জোটে বিভক্ত হয়ে যায়। সেই সময় শান্তিকামী, সদ্য স্বাধীন, উন্নয়নশীল দেশগুলি থেকে জোট নিরপেক্ষতার ধারণা উঠে আসে।
জোট নিরপেক্ষতা হলো সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক জোট এবং মার্কিন পুঁজিবাদী গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে বিদেশ নীতির রূপায়ণের প্রয়াস। তো এই বিষয়গুলো সুন্দরভাবে লেখার চেষ্টা করে বাংলা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দিন অথবা বাংলার স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারণা চিহ্নিত করুন। তো আপনারা প্রত্যেকেই জানেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ভারতের প্রথম গণ আন্দোলনের সূচনা হয়। প্রশাসনিক প্রয়োজনের কথা মুখে বলা হলেও বাংলা বিভাজনের মূল উদ্দেশ্য ছিল দুটো। একদিকে জাতীয়তাবাদী আন্দোলনের প্রধানতম পীঠস্থান বাংলাকে দুর্বল করা, অন্যদিকে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা। লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করলে ভারতের আপামর জনগণ, বাংলার আপামর জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইংরেজ উপনিবেশিক শাসনের অপকৌশলের বিরুদ্ধে তারা কিন্তু রুখে দাঁড়ায় এবং তারা কিন্তু বাংলার বুকে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলে, যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নামে পরিচিত। এবং এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দুটো ধারা ছিল, একটা ধারা হচ্ছে স্বদেশী ধারা আর একটা হচ্ছে বয়কট ধারা। গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে সর্বভারতীয় মুসলিম লীগ গঠনের পটভূমি কেমন ছিল, সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন, স্বাধীনোত্তর ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান দিকগুলি নিয়ে আলোচনা করুন। তো অবশ্যই করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আলোচনা করবেন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আলোচনা করবেন, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা, এই 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আপনারা আলোচনা করবেন। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতবর্ষের বামপন্থী আন্দোলনের পটভূমিকা আলোচনা করুন। খিলাফত আন্দোলনের প্রকৃতি ও তাৎপর্য লিখুন। এই আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা কতটুকুনি ছিল। তো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর মধ্যে বিরোধের বিষয়টি কিভাবে আপনি নেবেন বা কিভাবে ব্যাখ্যা করবেন। পরের 18 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতে শিল্পায়নের প্রথম যুগে দেশীয় পুঁজি অনুপস্থিতির কারণ আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। পরের আরও একটি 18-12 মার্কের প্রশ্ন, 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কারের মূল ধারাগুলি কী ছিল, বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন সম্পর্কে যা জানো লেখো। স্বাধীনতা উত্তর ভারতে সামাজিক ন্যায় বিচার আন্দোলন কোন কোন ক্ষেত্রে বিকশিত হয়েছিল। পরের আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের চরিত্র ও পটভূমি লেখো। অসহযোগ আন্দোলন থেকে এই আন্দোলন কতটা পৃথক ছিল, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা কেমন ছিল। আপনারা প্রত্যেকেই জানেন 19 শতকের আগে ভারতীয় মুসলিম সমাজে আধুনিকরণের প্রচেষ্টা ও সংস্কার আন্দোলন ও সাংস্কৃতিক বিকাশের জন্য উদ্যোগ খুবই কম দেখা গিয়েছিল। এই ব্যাপারে স্যার সৈয়দ আহমেদ খান এবং তার প্রবর্তিত আলিগড় আন্দোলনের একটা বিশেষ ভূমিকা ছিল। এই নোটে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখবেন, মুসলিম সমাজের অনগ্রসরতা, সৈয়দ আহমেদের চিন্তাধারা, এর পাশাপাশি সৈয়দ আহমেদ কর্তৃক শিক্ষা সংস্কার, সৈয়দ আহমেদ কর্তৃক সমাজ সংস্কার, এছাড়াও থিওডোর ব্রেককে তিনি যে প্রাধান্য দিয়েছিলেন সেই বিষয়টাও নোটের মধ্যে আসবেন। তো এছাড়াও তিনি যে একাধিক পত্রপত্রিকা লিখেছিলেন, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেছিলেন, পরবর্তীকালে সেটা আলিগড় বিশ্ববিদ্যালয়ে কনভার্ট করেছিল। তো বিষয়বস্তুগুলো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবেন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নরমপন্থীদের কর্মসূচিগুলো আলোচনা করুন। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে টিকা লিখুন। এরপরে 19 শতকের শেষে ও 20 শতকের সূচনায় ভারতে মুসলিম সাম্প্রদায়িকতাবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের জাতীয় আন্দোলনে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির অবদান আলোচনা করুন। ঠিক আছে, এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের 7 মার্কের প্রশ্ন, চলুন পঞ্চশীল নীতি কাকে বলে, 7 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের 7 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1937 থেকে 1939 সাল পর্যন্ত প্রাদেশিক কংগ্রেসের মন্ত্রিসভাগুলির কার্যাবলীর একটি মূল্যায়ন করুন। এটা একটা গুরুত্বপূর্ণ 7 মার্কের প্রশ্ন। তাম্রলিপ্ত জাতীয় সরকার 7 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা এবং তার কারণ, এটা একটা গুরুত্বপূর্ণ 7 মার্কের প্রশ্ন। এরপরে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি সম্পর্কে বর্ণনা করুন, এটাও একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ওয়ার্কার্স অ্যান্ড পেজান্ট পার্টি, এটাও একটা গুরুত্বপূর্ণ
অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে বাল গঙ্গাধর তিলকের অবদান, একটি মোস্ট ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে চলুন, সাইমন কমিশনের প্রতি জাতীয়তাবাদের প্রতিক্রিয়া কেমন ছিল, এটাও একটা 7 মার্কের প্রশ্ন। জিন্নার 14 দফা দাবি কবে প্রেস করা হয় এবং এই দাবিগুলি মূলত পক্ষে কী ছিল। একেবারে শেষ 7 মার্কের প্রশ্ন, জামশেদজি টাটা টিকা। তো এই গেল প্রশ্ন।